বন্ধুরা, পৃথিবীর 3 ভাগ জল দিয়ে বেষ্টিত এই সমুদ্রের এখন পর্যন্ত মাত্র 20% আবিষ্কার করা যায়নি। কত বিচিত্র এই সমুদ্র এবং এর তলদেশ, যেখানে অনেক বড় বড় জিনিস ডুবে গিয়েছে যা কখনোই উদ্ধার করা যায়নি। প্লেন থেকে শুরু করে বিশাল দৈত্যের মতো জাহাজগুলো এবং ধন সম্পদে পূর্ণ এই সমুদ্র তলদেশ যা কখনোই আবিষ্কার করা সম্ভব নয়। সেখানে অক্সিজেন ছাড়া কিভাবে একজন মানুষ 3 দিন সমুদ্রের প্রায় 100 ফুট গভীরে বেঁচেছিল? আমরা জানি সমুদ্রের তলদেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সমতল ভূমির চেয়ে বেশি হয়ে থাকে। কার্বন কণার 50,000 পার্টস পার মিলিয়নে বিষক্রিয়া ভয়াবহ লক্ষণ হিসাবে একজন মানুষ চলাচল কথাবার্তায় অস্পষ্টতা দেখা যায়। 70,000 পার্টস পার মিলিয়নে একজন ব্যক্তি জ্ঞান হারায়। 80 ফুটের বেশি গভীরতায় একজন সাঁতারু অচেতন হয়ে পড়তে পারে। এখানে এই ব্যক্তি কিভাবে 100 ফুট নিচে 3 দিন বেঁচে ছিলেন? আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ঘটনাটি শুরু হয় যখন নাইজেরিয়ার উপকূল থেকে প্রায় 32 কিলোমিটার দূর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেল উত্তোলনকারী জাহাজ গভীর সমুদ্রে আটকে গিয়েছিল। তখন 2013 সালে 26 মে জ্যাকসন 4 নামে ছোট্ট একটি জাহাজ আটলান্টিক মহাসাগরের নাইজেরিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে ভোর 4টায়। সেখানে 12 জনের একটি দল ছিল। এটি ছিল তাদের স্বাভাবিক একটি কাজ। তারা মূলত গভীর সমুদ্রের জাহাজগুলো কোনো কারণে আটকে গেলে কিভাবে সেখান থেকে উদ্ধার করা হয় সেই কাজটি করত, এবং এই কাজটি তারা অনেক বছর ধরে করছে। কিন্তু ঘটনাটি শুরু থেকে তাদের কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। যাত্রা শুরু করার মাত্র 30 মিনিট পর জাহাজটি যখন তীর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থান করছিল, দুর্ভাগ্যক্রমে জাহাজটি একটি বড় ঢেউয়ের আঘাতে মুহূর্তের মধ্যে সাগরের পানিতে তলিয়ে যায়। সাধারণত এ ধরনের বড় টাগবোটগুলোর দরজা খুব শক্ত করে লাগানো থাকে, কারণ সমুদ্রের জলদস্যুদের আক্রমণ খুবই সাধারণ একটি ব্যাপার। ঘটনার দিন ভোর 4টায় জাহাজটি যখন উপকূল থেকে 20 কিলোমিটার দূরে পৌঁছায় এবং সেখান থেকে তাদের উদ্ধার করা জাহাজটিও ছিল, তখন তারা ওই জাহাজটির সাথে তাদের জাহাজের একটি শক্ত লোহার রড দিয়ে টেনে তীরের দিকে আনতে শুরু করে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন তারা উপকূলের দিকে আসছিল ঠিক তখনই হঠাৎ করে সমুদ্রের বিশাল একটি ঢেউ এসে তাদের জাহাজটিকে নিমিষেই পানির নিচে তলিয়ে নিয়ে যায়। এই ঢেউ এতটা শক্ত ছিল যে লোহার রড দিয়ে জাহাজটি তারা টানছিল সেটিও ভেঙে গিয়েছিল। মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করলো, কারণ একদিকে জাহাজটি এমন একটি অবস্থায় সমুদ্রের নিচে পতিত হচ্ছে যেখানে জাহাজের সকল মেম্বার একটি শক্ত দরজা লাগানো রুমের ভেতর অবস্থান করছিল, কারণ সেখানে জলদস্যুদের ভয় ছিল। এমন অবস্থায় দরজা খুলে বের হওয়ার সুযোগ পায়নি, কিন্তু তারা সেখানে অবস্থানগত 12 জনের মধ্যে একজন ছিলেন হ্যারিসন, যিনি ওই জাহাজের বাবুর্চি ছিলেন। জাহাজটি ডুববার ঠিক আগ মুহূর্তে তিনি সেখান থেকে বের হয়ে টয়লেটে যাবে। যখন জাহাজটি ডুবছিল তখন তিনি টয়লেটের ফ্লাশ দিয়ে পানি উঠতে দেখে কিছুটা বুঝতে পেরেছিলেন। তারপর তিনি যখন টয়লেট থেকে বের হওয়ার চেষ্টা করলেন, বিশাল একটি পানির স্রোত তাকে কেবিনে অবস্থিত সর্বশেষ টয়লেটের কাছে নিয়ে যায়। যেহেতু খুব দ্রুত জাহাজে পানি ঢুকছিল, সেখান থেকে তিনি বাঁচার জন্য পাশেই পানিশূন্য একটি জায়গা দেখতে পান, যাকে এয়ার পকেট বলে। সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেন। পানির তলদেশে প্রায় 100 ফুট গভীরে ডুবেছিল জাহাজটি। জাহাজের ভেতর একটি পানিশূন্য ফাঁকা জায়গার মধ্যে আটকে থাকা ওকান বেঁচে থাকার অবলম্বন হিসেবে পেয়েছিলেন একটি বোতল কোকা কোলার। 2টি ফ্ল্যাশ লাইট পেলেও মোটামুটি একদিনেরও কম সময়ের মধ্যে এগুলোর ব্যাটারি ক্ষয় হয়ে যায়। এখন এমন অবস্থায় বেঁচে থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে অক্সিজেন। সেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য সে মাত্র 1 মিটার জায়গা পেয়েছিল। সে 1 মিটার জায়গায় তার নিঃশ্বাসের বিষাক্ত হয়ে আসছিল। তবে এয়ার পকেটে যে পরিমাণ অক্সিজেন ছিল তা দিয়ে সর্বোচ্চ 65 ঘন্টা পর্যন্ত একটি মানুষ বেঁচে থাকতে পারবে। ছোট্ট একটি জায়গায় তিনি নড়াচড়া করতে পারছিলেন না। ঠিক এমন সময় পানিতে ভাসতে থাকা একটি চেয়ার দেখতে পায়। সে চেয়ারটির উপরে কোনো রকম তিনি বসে নিজেকে পানি থেকে রক্ষা করতে পারেন, কিন্তু নিঃশ্বাস নিতে তার অনেক কষ্ট হচ্ছিল। এবং তিনি যেখানে অবস্থান করছিলেন সেটি ছিল জাহাজের ইঞ্জিনিয়ারের রুম। সেখানে অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমে আসছিল। তিনি সেটি বুঝতে পেরেছিলেন, কিন্তু কি করবেন? তখন তিনি ভেবেছিলেন জাহাজে থাকা তার বাকি সঙ্গীদের কেউ হয়তো বাঁচতে পারেনি, এবং জাহাজটি যখন ডুবছিল তখন সেখানে থাকা তার অন্যান্য সহকর্মীদের আওয়াজ তিনি শুনতে পেরেছিলেন। সবকিছু নিমিষেই অন্ধকার হয়ে গিয়েছিল এবং ওকানো ভেবেছিলেন এটি হয়তো তার জীবনের শেষ। তখন পানিশূন্য একটি জায়গায় অবস্থান করে অন্ধকারের মধ্যেই তিনি বিভিন্ন ধরনের প্রাণীর আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন এগুলো হাঙরের অস্তিত্ব। আবার এইদিকে লবণাক্ত পানিতে দীর্ঘক্ষণ থাকার কারণে তার চামড়া বিবর্ণ হতে শুরু করে। সে সময় ওকেনের গায়ে ছিল একটি হাফ প্যান্ট, যার কারণে তার প্রচুর ঠান্ডা লাগছিল। আর তিনি যে রুমে অবস্থান করছিলেন সেগুলো দৈর্ঘ্য প্রস্থ মিলে প্রায় 4 ফুট। আর এই পরিমাণ ফাঁকা জায়গায় বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকে তা দিয়ে একজন ব্যক্তির পক্ষে একদিনই টিকে থাকা সম্ভব। আর একটি লাইফ জ্যাকেট তিনি সেখানে পেয়েছিলেন, যার সঙ্গে ছিল ছোট্ট 2টি ফ্ল্যাশ লাইট। এই 2টি জিনিস কিছু মাত্রায় হলেও ওকানোর জীবন বাঁচানোর উপকরণ হিসেবে কাজে লেগেছিল। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রচন্ড শীতল পরিবেশে হাইপোথার্মিয়ার হাত থেকে কিভাবে বেঁচেছিলেন তিনি, যেখানে পানির তাপমাত্রা 16 ডিগ্রির নিচে হলেও মাত্র 2 ঘন্টার মধ্যে একজন ব্যক্তি অচেতন হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ভাগ্যই একমাত্র সহায় হয়েছিল ওকানো, কারণ তার কাছে ছিল একটি ম্যাট্রেস। পানির নিচে অবস্থান করা 62 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ওই ম্যাট্রেসের উপরে অবস্থান করেছিলেন তিনি।
যা তাকে পানির কাছ থেকে নিজেকে দূরে রাখতে সহায়তা করেছিল। ফলে তীব্র তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় ভুগতে হয়নি তাকে। ওকেন গভীর সমুদ্রে মরণঘাতী উচ্চ বায়ুচাপের হুমকিতেও এড়াতে সক্ষম হয়েছিলেন। অতিরিক্ত বায়ুচাপের ফলে মানুষের রক্তে নাইট্রোজেন দ্বারা স্যাচুরেটেড হয়ে যায়। এই কঠিন সময়ে ওকেনের নাইট্রোজেনের লেভেল ভূপৃষ্ঠে আমাদের নাইট্রোজেনের লেভেলের চেয়ে অনেক বেশি ছিল। বায়ুপথ যে স্থানটিকে ওখানে আটকে ছিল সেখানে প্রচন্ড চাপের কারণে স্বাভাবিকের চেয়েও 4 গুণ বেশি বাতাস ছিল। ফলে অক্সিজেনের পরিমাণ ছিল 4 গুণ বেশি। বাড়তি এই অক্সিজেন স্বাভাবিকের চেয়েও বেশি সময় ওকেনকে বাঁচিয়ে রেখেছিল। এই ক্ষেত্রে আরেকটি বিপর্যয় ছিল কার্বন ডাই অক্সাইড, কারণ নিঃশ্বাস ছাড়ার সময় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় তা মানব শরীরের জন্য বিষাক্ত। ফলে কিছুক্ষণের মধ্যেই ফাঁকা জায়গাটি বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। ওই সময় তার মা আর তার স্ত্রীর কথা মনে পড়ছিল। কিছুদিন আগেই তিনি বিয়ে করেছিলেন। আসলে হঠাৎ করে কেউ কোনো নির্জন স্থানে একা হয়ে পড়লে তার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে। এটি স্বাভাবিক একটি ঘটনা। এই ঘটনা 3 দিন পরে তিনি কিছু উদ্ধারকারী দলের আওয়াজ এবং লাইটের আলো দেখতে পেলেন। সাথে সাথে তার মনে বেঁচে থাকার একটি আশা তৈরি হলো, কারণ একা এই অবস্থায় টানা 3 দিন থাকার পর সে তার আশা ছেড়েই দিয়েছিল। আলোর রেখাটি মিলিয়ে যাওয়ার পর ডুবুরিদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান ওকানে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আলোর রেখাটি দেখা গেল। ওখানে আবার ডুব দিয়ে সেদিকে এগিয়ে গেলেন। ডুবুরি তাকে তখনও দেখতে পায়নি। নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এই ডুবুরির ঘাড়ে স্পর্শ করল ওকানো। ডুবুরিটি ভয় পেয়ে তৎক্ষণাৎ ভূত দেখার মতো করে চমকে উঠলেন। সে এতদিন পর কোনো মানুষের অস্তিত্ব টের পেয়েছিল, কিন্তু তার সামনে তখনও আরেকটি সমস্যা এসে দাঁড়ালো। এতদিন এই সমুদ্রের পানির ভেতর থাকার কারণে তার শরীরের আর্দ্রতা কমে গিয়েছিল এবং অক্সিজেনও কম ছিল। তাই হঠাৎ করে তাকে যদি সেখান থেকে বের করে নিয়ে আসা হয় তাহলে সে স্ট্রোক করে মারা যেতে পারে। তাই ডুবুরি সহ পানিশূন্য জায়গাটিতে আবার ফিরে গেলেন ওখানে। তার কাছে সবকিছু তখন অবাস্তব মনে হচ্ছিল। ডুবুরিটি যখন তাকে একটি পানির বোতল দিলেন তখন তিনি তার দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলেন আর বোঝার চেষ্টা করছিলেন সে কোনো মানুষ নাকি অন্য কোনো কিছু, কারণ তিনি তখন ভয় পেয়ে গিয়েছিলেন। উদ্ধারকারী দল ওকেনকে পানির বোতল দেওয়ার পর একটি অক্সিজেন মাস্ক দেন এবং এভাবে কয়েক ঘন্টা তিনি সেখানেই অবস্থান করলেন। যখন সবকিছু স্বাভাবিক হলো তখন তাকে সেখান থেকে উদ্ধার করা হলো। সেখান থেকে জীবিত ফিরে আসার পর ওকেনের মনে শুধু একটাই কথা চলছিল, সেটি হচ্ছে আর কখনো সমুদ্র নয়। সে বাকি জীবনে বাবুর্চির কাজ করে কাটিয়ে দেবে, কিন্তু কখনোই আর সমুদ্রে আসবে না। অবশেষে 26শে মে দক্ষিণ আফ্রিকার ডুবুরিরা যখন ওকেনকে জীবিত উদ্ধার করেন তখন তারা সত্যি অবাক হয়ে যান, কারণ এই জাহাজে 3 দিন পরে কেউ জীবিত থাকবে সেটি তারা কেউ বিশ্বাস করতে পারছিলেন না। এই ঘটনার পর প্রায় বছর পেরিয়ে গেলেও এখনো ওকেনে দুঃস্বপ্ন দেখে প্রতিনিয়ত, এবং দুঃস্বপ্ন দেখে এসে এতটাই আঘাত পায় যে তৎক্ষণাৎ জেগে ওঠে এবং বলে বিছানাটি কেমন ডুবে যাচ্ছে, আমরা কি এখনো সমুদ্রে? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। এ ধরনের আরো গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসবেন। ধন্যবাদ।